নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে রাশিলের শারীরিক স্পর্শ আমার ভেতরে এক অভূতপূর্ব কামুকতা জাগিয়ে তুলেছিল। আজ অলকা ম্যাম আর রাশিলের সাথে নৌশভোজ এবং রাত্রিযাপনের পর আমার মন সমকামী সম্পর্কের বিষয়ে তর্ক বিতর্ক করছে। আপনারা শুনবেন, যদি ম্যাম কখনো আমার সাথে এমন সম্পর্ক করতে চান তখন কি আমি প্রতিবাদ করব? আমার মন বলছে হ্যাঁ। কিন্তু যদি রাশিল এমন চেষ্টা করে তখনও কি আমি প্রতিবাদ করব? আমার মন বলছে না। আমি এক চমকপ্রদ সিদ্ধান্তে পৌঁছাই, বিষয়টা আমার আকর্ষণের, আমার প্রয়োজনের নয়। আমি বিছানায় উপুর হয়ে শুয়ে নিজের ভেতরে জেগে ওঠা প্রাকৃতিক ক্ষুধাকে শান্ত করার চেষ্টা করি। আর তারপর আমাদের গল্পে আরও একটি মোড় আসে। রাশিল আমার বাড়িতে আসে। আমার ছোট্ট অসুরক্ষিত ঘর দেখে সে আমার হীনন্যতাকে জাগিয়ে তোলে। শুনুন, আমরা যখন রান্নাঘরে পুরান পলি বানাচ্ছি তখন রাশিল তার জীবনের সবচেয়ে বড় সত্যটি প্রকাশ করার জন্য প্রস্তুত হয়। কী ছিল সেই কারণ যার জন্য তার প্রেম বিবাহ ব্যর্থ হয়েছিল? আজ আপনারা শুনবেন রাশিলের আপ্তকথা, যেখানে বিবাহবিচ্ছেদের যন্ত্রণা এখন শুধুই গল্প হয়ে রয়ে গেছে, কিন্তু তার মুখে বিষাদ এখনও প্রতিফলিত হয়। রহস্য, আত্মসংঘাত এবং এক নতুন বন্ধুত্ব। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন এপিসোড 9, অমীমাংসিত রহস্য এবং শারীরিক প্রয়োজন এর সত্য। হ্যাঁ বাণী, আমি তোমার সঙ্গে একমত। আমিও ঠিক তোমার মতোই অনুভব করি। আমি তো একজন সাধারণ লেখিকা মাত্র। আমি আমার প্রেম বিবাহ বাঁচাতে পারিনি। গত বছর ম্যামের স্কুলে আমিও চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। ইন্টারভিউতে আমি উনাকে বলেছিলাম আমার ডিভোর্স হয়ে গেছে। আমি আর্থিক অনটনে জর্জরিত। তখন ম্যাম আমাকে শিক্ষিকার চাকরি দেওয়ার বদলে আমাকে লেখিকা হিসেবে উৎসাহিত করার সিদ্ধান্ত নেন। উনি আমাকে ওর কোম্পানিতে জনসংযোগ আধিকারিক PR অফিসার হিসেবে নিযুক্ত করেন। রাশিল ম্যামের উপকারের কথা স্বীকার করে জানালো, রাশিল, তুমি লেখিকা হিসেবে কি যথেষ্ট উপার্জন করতে পারো? আমার লেখালেখির কাজ থেকে আয়ের ব্যাপারে কিছুটা সন্দেহ আছে। আজকাল মানুষ আর কোথায় বেশি পড়ে? ম্যাম শুরু থেকেই মাঝে মধ্যে ওর সঙ্গে সময় কাটানোর জন্য আমাকে বাড়িতে ডাকতে শুরু করেন। ওর উৎসাহে আমি কোম্পানি অফিসে বসে কোম্পানির বিষয়ে লেখার কাজ আর নিজের কিছু সাহিত্য রচনা করে নিই, রাশিল জানালো। এত সুন্দরী এক যুবতীকে তার স্বামী, যে রাশিলকে ভালোবেসে বিয়ে করেছিল, কিভাবে এভাবে একা ছেড়ে দিতে পারে? রাশিলের প্রতি আমার সমবেদনা হল। অলকা ম্যাম আসলে একজন সত্যিকারের নারী ক্ষমতায়নকারী। প্রকাশ্যে আমি এটাই বললাম। বাহ বাণী, আমি লেখিকা হয়েও ম্যামের ব্যক্তিত্বকে দুটো শব্দে ফুটিয়ে তুলতে পারিনি। তুমি ওর বৈশিষ্ট্যগুলো একদম নির্ভুলভাবে বর্ণনা করেছ। রাশিল আমার প্রশংসা করল। আমাদের কথাগুলো বেশ আগ্রহ নিয়ে নীরবে শুনতে থাকা ম্যাম এবার নিজের হাসি আর চাপতে পারলেন না। আমার সম্পর্কে তোমরা দুজনে এমন ভাবো, এটা শুনে আমার খুব ভালো লাগছে। তবে প্লিজ, আমার প্রশংসা কখনো আমার আড়ালে করো। আমার ভয় হয় যে নিজের ওপর যেন অহেতুক গর্ব না এসে যায়। কোনো মানুষের সম্পূর্ণ সত্য অন্য কেউ কখনো জানতে পারে না। আমারও এমন কিছু সত্য আছে যা তোমরা দুজনে জানো না। ম্যাম আমাদের করা ওর স্তুতিগান থামিয়ে দিয়ে বললেন, মনোবিজ্ঞানের গবেষক হিসেবে আমি জানি যে প্রতিটি মানুষেরই একটি লুকানো সত্য থাকে। পরে আমাদের তিনজনের মধ্যে অনেক কথা হলো। অলকা ম্যামের এমন কোন সত্য আছে যা ওর কথানুযায়ী আমরা দুজনে জানি না? আমি তা অনুমান করার চেষ্টায় বিভোর হলাম। আমার যে বিষয়ে সন্দেহ আছে তা যদি সত্যি হয়, তবে রাশিল তো তা নিশ্চয়ই জানবে। আমরা নৌশভোজ সারলাম। আমাকে শোয়ার জন্য আলাদা ঘর দেওয়া হয়েছে। রাশিল সম্ভবত অলকা ম্যামের ঘরেই ওর সাথে শুয়েছে। আমি এই বিষয়টি কারো কাছে নিশ্চিত করতে চাইনি। রাশিল আর ম্যামের মধ্যে সমকামী সম্পর্ক আছে কিনা তা সেই রাতেও একটি সন্দেহ হয়েই রয়ে গেল। সেই রাতের প্রাপ্তি হল রাশিলের সঙ্গে আমার বন্ধুত্ব হওয়া। এভাবে আমি অলকা ম্যামের আরও কাছে চলে এলাম।
নিজের ঘরের বিছানায় শুয়ে আমি ভাবনায় ডুবে গেলাম। যদি আমি ম্যাম আর রাশিলের সাথে থেকেও তাদের থেকে এভাবে আলাদা থাকি, তবে আমার কেন কোনো দুশ্চিন্তা বা আপত্তি থাকবে? তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা কতটুকু তাতে আমার কি আসে যায়? একজন অবিবাহিত প্রৌঢ়া এবং একজন ডিভোর্সি যুবতী যদি নিজেদের শারীরিক প্রয়োজন সমকামী সম্পর্কের মাধ্যমে মেটায়, তবে তাতে ভুল কি? তারা তো কাউকে ঠকাচ্ছে না, পারস্পরিক সম্মতিতে সম্পর্কে আছে, তাই তাদের এই স্বাধীনতা পাওয়া উচিত। আমার মনে এই সব কিছুই এক অদ্ভুত দ্বৈরথের মতো চলছে। তারপর আমি নিজের সাথে যুক্তি করতে শুরু করলাম, আমিও অবিবাহিত জীবন কাটাতে চাই। এমন অবস্থায় যদি কোনোদিন অলকা ম্যাম আমার সঙ্গে এমন সম্পর্ক করতে চান, তখন কি আমি সমকামী সম্পর্কের বিষয়ে এমন উদাসীন থাকতে পারব? আমার মন বলছে, না, আমি প্রতিবাদ করব। এটা অস্বাভাবিক। পরক্ষণেই মনে প্রশ্ন জাগল, যদি রাশিল কখনো এমন চেষ্টা করে, তখনও কি আমি একইভাবে প্রতিবাদ করব? আমি অবাক হলাম। আমার মন বলছে, রাশিলের মতো সুন্দরী এক যুবতীর মনে আমি কিভাবে কষ্ট দিতে পারি? আমি মনে মনে এই সিদ্ধান্তে পৌঁছালাম, বিষয়টা আমার প্রয়োজনের নয়, গুরুত্ব আমার ওপর করা উপকারেরও নয়। গুরুত্ব আমার কাছে সেই আকর্ষণের, যা রাশিলের সৌন্দর্য থেকে অনুপ্রাণিত। এটাই মানুষের মন, না জানি কি কি এতে চলে আসে। যদি কখনো রাশিলের মতো অত্যন্ত আকর্ষণীয় কোনো যুবক আমার সংস্পর্শে আসে এবং সম্পর্কে আগ্রহ দেখায়, তবে কি আমি আমার অবিবাহিত থাকার সংকল্পে অটুট থাকতে পারব? আমার মনে হলো আমার ভেতরে এক প্রাকৃতিক ক্ষুধা আছে। আজকের আগে এটি আমাকে কখনো বশীভূত করেনি। আমি বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়লাম। বিছানায় ছটফট করতে করতে একসময় ঘুমের কোলে ঢলে পড়লাম। দৃশ্য পরিবর্তন। ম্যামের বাংলোতে রাশিলের সাথে আমি আরও 3 বার দেখা করেছি। এতে আমাদের ঘনিষ্ঠতা আরও গভীর হয়েছে। এই সাক্ষাৎগুলোতে আমরা একে অপরের বিষয়ে আরও অনেক কিছু জানতে পেরেছি। তারপর একদিন রাশিল আমার বাড়িতে এলো। সম্ভবত সে আমার পারিবারিক পরিস্থিতি নিজের চোখে পরখ করতে এসেছে। সময় সকাল 10:30। আমি ওর পরিচয় বাবার সাথে করিয়ে দিলাম। ওর আসার কিছুক্ষণ পর বাবা ওর বইয়ের দোকানে চলে গেলেন। এতে আমাদের কাছে নিশ্চিন্তে কথা বলার সময় হলো। ও আসার মাত্র আধ ঘন্টা আগে ফোন করে ঠিকানা নিয়ে আসার কথা জানিয়েছিল, তাই ওর আতিথেয়তার জন্য আমার বিশেষ কোনো প্রস্তুতি ছিল না। রাশিল, তোমার খাবারে কি ভালো লাগে? আমি ওর খাবারের পছন্দ সম্পর্কে জিজ্ঞেস করলাম। বানি, আমার পাঞ্জাবি খাবারের চেয়েও পুরনপোলি আর কর্ডে বিশেষভাবে প্রিয়। তুমি কি পুরনপোলি বানাতে পারো? ও নিঃসংকোচে জানালো। আমার মায়েরও পুরনপোলি খুব প্রিয় ছিল। আমি রান্নাঘরে মায়ের সাহায্য করতাম। একা আমি মাত্র একবারই বানিয়েছি, তাও অনেক দিন হয়ে গেছে। তুমি যদি খেতে চাও তবে আজ অবশ্যই বানাবো। ওর নিঃসংকোচ চাওয়াটা আমাদের ঘনিষ্ঠতার প্রমাণ মনে হলো। আমি পুরনপোলি বানানোর জন্য উৎসাহিত হলাম। চলো আমি তোমাকে সাহায্য করি। আর বানাতে বানাতে আমরা অনেক গল্প করি। ও আমার আতিথেয়তাকে সম্মান জানালো। হ্যাঁ, এটা ভালো হবে। গল্পও হবে, খাবারও তৈরি হবে, আর আমরা দুজন মিলে তার স্বাদও নেব। মা চলে যাওয়ার পর বাবাও পুরনপোলি আর কর্ডে বোধহয় খুব একটা খাওয়ার সুযোগ পাননি। তোমার জন্য আজ উনিও খেতে পারবেন। বাবার পছন্দের কথা আমার মনে পড়ল। আমি কফি বানালাম। আমরা দুজনে কফির কাপ হাতে নিলাম। কফি খেতে খেতে রাশিল আমার ছোট্ট ঘরটি দেখল। আমি রাশিলের বাড়ি দেখিনি, তবে অলকা ম্যামের বাংলোর তুলনায় আমার বাড়িটি একটি কুঁড়ে ঘরের মতোই। বানি, আমরা কত অসুরক্ষিত বাড়িতে থাকি দেখো। এতে কোনো গোপনীয়তা, প্রাইভেসি থাকে না। আশপাশের মানুষ যে কোনো জায়গা দিয়ে ভেতরে উকি দিতে পারে। জানলা, দরজা আর দেওয়ালের অবস্থা এমন যে ভেতরে হওয়া কথা বাইরে সহজেই শোনা যেতে পারে। রাশিল রুর সত্য বলতে দ্বিধা করল না। আমারও নিজের বাড়িতে এই খামতিগুলো মনে হয়, তবে এর বাইরেও একটি পৃথিবী আছে তা অলকা ম্যামের বাংলো দেখেই জানতে পেরেছি। নইলে আমাদের এই বাড়িগুলোকেও তো সুবিধাজনকই মনে হয়। ওর সরাসরি কথায় আমি অবাক হলাম। হ্যাঁ,
আসলে আমরা কোন ধরনের জীবনের অভ্যস্ত সেটাই বড় কথা। রাশিল একজন অভিজ্ঞ মানুষের মতো কথা বলছিল। আমার মনে হলো রাশিল আমাদের বাড়ি সম্পর্কে এই কথাগুলো নিশ্চয়ই আমাদের ছোট দেখানোর জন্য বলেনি। আগের সাক্ষাৎগুলোর মাধ্যমে আমরা একে অপরকে সহজভাবে গ্রহণ করেছি। যদিও আমার মনে রাশিলকে নিয়ে অনেক কৌতূহল ছিল। কফি শেষ করার পর আমরা যখন রান্নাঘরে গেলাম, তখন ফ্রিজ থেকে দই বের করতে করতে আমি জিজ্ঞেস করলাম, রাশিল, তুমি কি আমাকে বলতে পারবে তোমার ডিভোর্স কিভাবে হয়েছিল? আমি অতীত ভুলে সামনে এগিয়ে চলায় বিশ্বাস করি। তবুও যেহেতু এখন তুমি আমার প্রিয় সখী, তাই এ বিষয়ে তোমার জেনে রাখা ভালোই হবে। রাশিল আমার ওপর বিশ্বাস প্রকাশ করল। তবুও যদি তোমার এই কথা শেয়ার করতে সংকোচ বা কষ্ট হয়, তবে আমরা অন্য কথা বলতে পারি। তুমি আজ প্রথমবার আমার বাড়িতে এসেছ, আমি চাই না আমাদের এই সময়টা কোনো বিষাদে কাটুক। আমি স্নেহে ওর হাত দুটো জড়িয়ে ধরলাম। বানি, আমার ব্যর্থ বিবাহিত জীবনের দুঃখ কষ্ট পেছনে ফেলে এসেছি। আজ তা কেবল কথায় পর্যবসিত। পুরনো অভিজ্ঞতার বিষাদ আজ অস্তিত্ব হারিয়েছে। তবুও তা মনে করা বা বলা কষ্টের কারণ হতে পারে। তবুও আমি তোমাকে বলবো, আশা করি আমরা যে পুরনপলি বানাচ্ছি, তার স্বাদে সেই বিষাদ মুছে ফেলতে পারব। রাশিলের মুখে বিষাদ স্পষ্ট দেখা যাচ্ছিল। কয়েক মুহূর্ত পর ও স্বাভাবিক হয়ে হাসতে শুরু করল। আমি রান্নার সব সরঞ্জাম গুছিয়ে নিলাম। আমি রান্না শুরু করলাম আর রাশিল ওর জীবনকাহিনী একটি টিভি এপিসোডের মতো বলতে শুরু করল। জেমিনাই এর পর্যালোচনা ও সৃজনশীল দিকনির্দেশনা। প্রিয় শ্রোতাবন্ধুরা, এটি প্রেম আনমোল হোতা হ্যায় বানি এপিসোড 9 এর সমাপ্তি। এই এপিসোড বানির অভ্যন্তরীণ নৈতিক ও শারীরিক সংঘাতকে তুলে ধরে এবং রাশিলের গল্পের জন্য ক্ষেত্র প্রস্তুত করে। এপিসোড 9 এর বৈশিষ্ট্যসমূহ। 1. অলকা ম্যামের ব্যক্তিত্ব। রাশিল অলকা ম্যামকে যেভাবে বর্ণনা করেছে, তাতে ওর মানবিক ও শক্তিশালী ভাবমূর্তি ফুটে ওঠে। 2. বানির মানসিক দ্বন্দ্ব। নিজের অবদমিত ইচ্ছা এবং রাশিলের প্রতি আকর্ষণের যে চুলচেরা বিশ্লেষণ বানি করেছে, তা গল্পের গভীরতা বাড়িয়েছে। 3. রাশিলের অতীত। রান্নাঘরে পুরনপলি বানাতে বানাতে রাশিল নিজের ব্যর্থ বিবাহের গল্প বলার যে প্রস্তুতি নিয়েছে, তা শ্রোতাদের পরবর্তী এপিসোডের জন্য উন্মুখ করে তোলে। উপস্থাপনার নির্দেশিকা। বানির কণ্ঠস্বর। বিছানায় শুয়ে চিন্তার সময় কণ্ঠে অস্থিরতা ও অস্বস্তি থাকা প্রয়োজন। আবার রাশিলের সাথে গল্প করার সময় কণ্ঠে আন্তরিকতা ও উষ্ণতা থাকতে হবে। রাশিলের কণ্ঠে গাম্ভীর্য ও মৃদু বিষাদ থাকা বাঞ্ছনীয়। অলকা ম্যামের কণ্ঠে বিনয় ও বুদ্ধিমত্তার ছাপ থাকতে হবে। সঙ্গীত। বানির মানসিক অস্থিরতার সময় ধীর ও গভীর আবহ সঙ্গীত এবং রান্নাঘরের দৃশ্যে ঘরোয়া ও মনোরম আবহ সঙ্গীত ব্যবহার করা যেতে পারে। এপিসোড 9 সমাপ্ত। এপিসোড 10। নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বানি। আমি আপনাদের হোস্ট বানি। গত এপিসোডে রাশিল তার বিবাহবিচ্ছেদের গল্প আমার সাথে শেয়ার করার প্রতিশ্রুতি দিয়েছিল। আজ আপনারা শুনবেন এক অত্যন্ত আদুরে এবং জেদি মেয়ের করুণ কাহিনী, রাশিলের গল্প। জলন্ধরের একটি যৌথ শিখ পরিবারে 50টি ভালো বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর রাশিল গুরুদারে জেদ নামে এক অহিন্দু বা অশিখ যুবকের দেখা পায়। আকর্ষণ এতটাই গভীর ছিল যে সে 70 বছরের পুরনো পারিবারিক ট্র্যাজেডিকেও উপেক্ষা করেছিল। রাশিল তার মায়ের কাছে মিথ্যে কথা বলল, তার প্রিয় পরিবার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং জেদের সাথে পালিয়ে যেতে রাজি হল। কিন্তু এটি কোনো সাধারণ পালানো ছিল না। শুনুন কিভাবে জেদ তার হাতে একটি কালো বোরখা তুলে দিল এবং এমন একটি সম্পর্কের ভিত্তি স্থাপন করল যা তার ভাগ্যের ওপর কালো ছায়া হয়ে উঠল। কি হয়েছিল যখন রাশিল তার খাঁচায় বন্দি পাখি মতো নতুন বাড়িতে পৌঁছাল? গুরুদারে যে ভালোবাসার অভিনয় ছিল, তা বিছানায় কিভাবে ভয়ঙ্কর নিষ্ঠুরতা এবং বর্বরতায় বদলে গেল? এটি একটি মেয়ের নিষ্পাপ ত্যাগের গল্প, যে শেষ পর্যন্ত পরপীড়ন বা স্যাডিজম এর শিকার হয়। রাশিলের ব্যর্থ বিবাহিত জীবনের বেদনাদায়ক সত্য।
প্রেম আনমোল হতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন এপিসোড 10 বোরখা পরা প্রেম এবং খাঁচার পাখি। জলন্ধরে বসবাসকারী এক যৌথ শিখ পরিবারের 3 ভাইয়ের 8 সন্তানের মধ্যে রাশিলই একমাত্র কন্যা। সে শুধু তার নিজের এবং খুড়তুতো ভাইদের বা বাবা মায়েরই নয়, বরং কাকা কাকিমা এবং ঠাকুরদা ঠাকুরমারও অত্যন্ত আদরে। শুধু তাই নয়, তার সুন্দর মুখ আর ফর্সা রঙের কারণে সে অত্যন্ত আকর্ষণীয়। তাদের পরিবারকে চেনেন এমন প্রত্যেক ব্যক্তিই তাকে স্নেহ করেন। এই কারণে শৈশব থেকেই রাশিলের স্বভাব নিজের জেদ বজায় রাখার মতো হয়ে গিয়েছিল। যখন সে বড় হল, তখন প্রতিটি ঘর থেকেই তার জন্য বিয়ের সম্বন্ধ আসতে শুরু করল। নবযৌবনা রাশিলের মনে তার হবু স্বামীর কেমন ছবি আছে তা কেউ জানত না। সে ছেলেদের বা তাদের ছবি দেখত আর বলত, না, আমার এই ছেলেটি পছন্দ নয়। রাশিলের মুখে এই কথা শুনতাই সেই ছেলের সম্বন্ধ বাতিল করে দেওয়া হতো। রাশিল এভাবে প্রায় 50টি সম্বন্ধ প্রত্যাখ্যান করেছে। একদিন রাশিলের মা হরবিন্দর জিজ্ঞেস করলেন, রাশি, তুই কি আগে থেকেই কোনো ছেলেকে পছন্দ করে রেখেছিস? তুই তো সুন্দর, ধনী বা উচ্চশিক্ষিত, সব ধরনের ছেলেই প্রত্যাখ্যান করছিস। মা, এখনো পর্যন্ত তেমন কেউ নেই। যদি তেমন কাউকে খুঁজে পাই, তবে তোমাকে অবশ্যই জানিয়ে দেব। তখনও পর্যন্ত রাশিলের মনে কেউ জায়গা করে নিতে পারেনি। এই কথোপকথনের পর সে গুরুদ্বারে গেল। রাশিল সেখানে লঙর সেবা করছিল। তখন সেখানে এক যুবকও সেবা করার অছিলায় বারবার তার কাছে আসতে লাগল। প্রথমে রাশিল তার দিকে কোনো লক্ষ্য দেয়নি, কিন্তু যখন বিষয়টি অস্বাভাবিক হয়ে উঠল, তখন সে যুবকটিকে দেখল। সুঠাম দেহের এক দীর্ঘকায় যুবক। আগে রাশিল তাকে কোথাও দেখেনি। সে শিখ নয়, তা তার কাটা চুল এবং দাড়ি না থাকা থেকেই স্পষ্ট। রাশিল তাকে এড়িয়ে চলতে শুরু করল। সেই গুরুদ্বার থেকে বাড়ি ফেরার পথে ভাবছিল, যাক, জোর করে পিছু নেওয়া ওই যুবকের হাত থেকে অন্তত রেহাই পাওয়া গেল। রাশিল জানত না, কপালে অন্য কিছুই লেখা আছে। সে রেহাই পায়নি। পরের প্রায় 1 মাস ধরে গুরুদ্বারে সেই যুবকের তার পিছু নেওয়ার ধারা চলতেই থাকল। রাশিল যখনই গুরুদ্বারে যেত, তখনই সেই যুবক তার সামনে এমনভাবে হাজির হতো যেন সে তারই অপেক্ষায় বসে আছে। রাশিল কোনোদিন কোনো ছেলেকে মনে জায়গা দিতে চায়নি। পিছু নেওয়া কোনো ছেলে কোনো মেয়ের মনে জায়গা করে নেয়। রাশিলের সেই বয়স এখন পেরিয়ে গেছে, তবুও এক বিচিত্র কাণ্ড ঘটল। তার মনে এই যুবকটিকে নিয়ে অন্যরকম চিন্তা চলতে শুরু করল। সে ভাবতে শুরু করল যে গুরুদ্বার সাহেবে যা ঘটছে, তা সম্ভবত গুরু হরগোবিন্দ সাহেব এর আশীর্বাদেই হচ্ছে। একদিন গুরুদ্বার থেকে ফেরার পথে রাশিল ওই যুবকের নাম জিজ্ঞেস করল। সে তার নাম বলল জেদ। রাশিল তার আসল নাম জানাতে চায় না। এতে রাশিলের এই নিশ্চিত হল যে সে শিখ সম্প্রদায়ের নয়। রাশিল তাকে জিজ্ঞেস করল, আপনি যখন শিখ নন, তবে প্রতিদিন এভাবে গুরুদ্বারে আপনি কি করতে আসেন? সরাসরি উত্তর না দিয়ে জেদ কথাটি অন্যদিকে ঘুরিয়ে দিল। রাশিল, তুমি কি জানো না যে গুরুদ্বারে সবাই সমান? তাই যে কারো প্রবেশের এখানে অনুমতি আছে। সে তার নাম জানে। রাশিল এতে বেশ অবাক হল। কথা এইটুকুই হয়েছিল, কিন্তু সেদিন বাড়িতে একা রাশিল খুব বিষণ্ণ ছিল। তার মনে যুবকটির প্রতি এক অদ্ভুত আকর্ষণ জন্মেছে। এমন অবস্থায় সেই যুবকের ভিন্ন ধর্মাবলম্বী হওয়া রাশিলকে চিন্তায় ফেলে দিল। জেদের সাথে তার দেখা হওয়াকে গুরুর আশীর্বাদ ভাবাটা ছিল তার বড় ভুল। আকর্ষণ মেয়ের মনে বিচিত্রভাবে কাজ করে। রাশিল তার পরিবারের ইতিহাস জানা সত্ত্বেও যুবকটির পক্ষে নিজের মনে যুক্তি খাড়া করে। গুরু নানক সাহেবের বাণীতে যখন সব মানুষকে সমান বলা হয়েছে, তবে সে কেন এমন কাউকে বিয়ে করতে পারবে না যার ধর্ম শিখ নয়? রাশিল জেদ সম্পর্কে কিছুই জানত না, কিন্তু জেদের নিরন্তর পিছু নেওয়া আর তার প্রেমভরা দৃষ্টি রাশিলকে মোহাবিষ্ট করে ফেলল। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল, জেদ যদি রাজি থাকে তবে সে তাকেই বিয়ে করবে। আপনি সব কাজ ফেলে আমার পেছনে পড়ে আছেন, আপনার কি আমাকে বিয়ে করার পরিকল্পনা আছে? একদিন সেবা করার সময় রাশিল ফিসফিস করে তাকে জিজ্ঞেস করল। প্রতিদিন গুরুদ্বারে এসে আমি তো এটাই প্রার্থনা করি
জেদ সপাটে জবাব দিল। রাশিল তার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছে। লঙ্গরের ভিড়ে সে জেদের সাথে বেশি কথা বলতে পারল না। সেদিন বাড়ি গিয়ে যখন সে তার মায়ের সাথে একান্তে কথা বলার সুযোগ পেল, তখন সে জেদকে ভালোবাসার কথা জানাল। পুত্তর, এটা কি করে সম্ভব? তোর ঠাকুরদা দেশভাগের সময় নিজের দুই আপন বোনকে হারানো আর দাঙ্গার অত্যাচার সয়ে চকওয়াল, পাকিস্তান থেকে জলন্ধরে এসেছিলেন। মা হরবিন্দর তীব্র প্রতিক্রিয়া জানালেন। রাশিল এই কথা আগে থেকেই জানত। সে মায়ের সামনে তার পাল্টা যুক্তি রাখল। মা, ৭০-৭২ বছর আগে কেউ কিছু করেছে, তার দায় জেদের ওপর কেন দেব, যে তখন জন্মায়নি? পুত্তর, আমাকে তো বললি বাড়িতে আর কাউকে ভুলেও এসব বলতে যাস না, না হলে ওই ছেলেটির প্রাণ সংশয় হতে পারে। হরবিন্দর শুধু এই সতর্কবাণী শোনালেন। রাশিল মায়ের কথা বুঝল এবং মেনে নিল। সে কাউকেই নিজের প্রেমের কথা জানতে দিল না, কিন্তু মনের ওপর তার নিয়ন্ত্রণ ছিল না। আমার বাড়িতে কেউ আমাদের বিয়েতে রাজি হবে না, সে জেদকে জানিয়ে দিল। যদি সাহস থাকে তবে তুমি আমার সাথে চলে এসো, আমি আমার নিজের রাজ্যে ট্রান্সফার নিয়ে নেব, আমরা ওখানেই বিয়ে করব। জেদ তাকে সরাসরি পালিয়ে যাওয়ার উস্কানি দিল। রাশিল জেদের মোহজালে বুড়িভাবে ফেঁসে গেল। সে নিজের ঘর পরিবার ছেড়ে পালিয়ে যেতে রাজি হল। রাশিল নীরব সম্মতি দিল। প্রথমে আমি এখান থেকে বাংলায় আমার ট্রান্সফার করিয়ে নিই, তারপর আমি তোমাকে সেখানে নিয়ে যাব। তুমি কারো কাছে আমার কথা বলবে না, আমরা গোপনে ওখানে চলে যাব আর সুখে শান্তিতে থাকব। সে তার পরিকল্পনা জানালো। জেদের ট্রান্সফার হতে ৪ মাস লেগে গেল। এর মধ্যে রাশিলের জন্য আমেরিকা থেকে এক খুব ভালো বিয়ের সম্বন্ধ এল। পাঞ্জাবি বংশোদ্ভূত সেই ছেলেটি বিশ্বের অন্যতম সেরা একটি কোম্পানিতে উচ্চ পদে কর্মরত। রাশিল সেই সম্বন্ধ প্রত্যাখ্যান করল। সবাই খুব অবাক হল। রাশির জন্য এর চেয়েও ভালো পাত্র আমরা নিশ্চয়ই পাব, সবাই একমত হল। ওই লোকটির ভূত কি এখনো তোর মাথা থেকে নামেনি? মা রাশিলকে আলাদা করে জিজ্ঞেস করলেন। না মা, ওই যুবকটি আমার যোগ্য নয়, তাই আমি তাকে চিরতরে ভুলে গেছি। রাশিল জীবনে প্রথমবার এত বড় মিথ্যে কথা বলল। দৃশ্য পরিবর্তন। আমি ৩ দিন পরের ট্রেনের টিকিট রিজার্ভ করিয়ে নিয়েছি। যা কিছু সাথে নিতে চাও গুছিয়ে নিও। সেদিন সন্ধ্যায় কোনো একটা বাহানা করে বাড়ি থেকে বেরিয়ে সোজা স্টেশনে চলে এসো। আমরা নতুন জীবনের পথে রওনা দেব, একদিন জেদ রাশিলকে বলল। বাড়ি থেকে পালিয়ে যেতে রাশিল রাজি হয়ে গেল। বাড়ি থেকে বেরোনোর পর কোথাও গিয়ে এটা পরে নিও, এতে কেউ তোমাকে চিনতে পারবে না। জেদ তাকে একটি প্যাকেট দিল। রাশিল কিছুই জিজ্ঞেস করল না। বাড়ি গিয়ে প্যাকেট খুলতেই দেখল একটি কালো বোরখা। রাশিলের বুক ভয়ে দুরু কাঁপছিল, কিন্তু তার বুদ্ধি তখন কাজ করছিল না। রাশিল বুঝতেই পারল না যে এই কালো বোরখা তার ভাগ্যের ওপর এক চিরস্থায়ী কালো মায়া হয়ে যাচ্ছে। বাড়ির সবাই তাকে খুব ভালোবাসে। বিয়ে করার পর সে যখন বাড়ি ফিরবে, সবাই তাকে আর তার স্বামীকে মেনে নেবে। রাশিলের মনে এমন একটা আশা ছিল, যদিও তার অন্তর থেকে কে যেন চিৎকার করে বলছিল, রাশিল, তুই খুব বড় ভুল করছিস। তোর পাঞ্জাবের মাটি চিরতরে হারিয়ে যাচ্ছে। রাশিলের কপালে দুর্গতি ছিল। নিজের স্বাধীন পরিবার ছেড়ে রাশিল জেদের হাত ধরল আর তার বাড়িতে এসে এক খাঁচার পাখির মতো বন্দী হয়ে গেল। গুরুদ্বারে জেদ যেমন আচরণ করত, বাড়িতে তার ঠিক উল্টো নিষ্ঠুরতা দেখাতে লাগল। রাশিল ভাবল, হয়তো বাড়ির লোকের চাপে সে এমন করছে। তারপর বিছানাতেও জেদের পাশবিকতা শুরু হল। সবকিছু সহ্য করার পর রাশিলের মোহ ভাঙল। জেদ আসলে এক চরম পিশাচ। রাশিলকে শারীরিক নির্যাতন করে, সেডিজম, সে যৌন আনন্দ পায়। জেমিনাই এর পর্যালোচনা ও সৃজনশীল দিকনির্দেশনা। প্রিয় শ্রোতাবন্ধুরা, এটি প্রেম আনমোল হোতা হ্যায় বাণী এপিসোড 10 এর সমাপ্তি। এই এপিসোড রাশিলের করুণ আত্মকথা এবং তার আদুরে জীবন থেকে পাশবিক নির্যাতনের জীবনে উত্তরণের এক বিষাদময় চিত্র তুলে ধরে। এপিসোড 10 এর বৈশিষ্ট্য: 1. চরিত্রের ভিত্তি।
রাশিল একমাত্র আদুরে কন্যা হওয়ায় সে বেশ জেদি। 50টি সম্বন্ধ প্রত্যাখ্যান করার পর জেদের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত তার অন্ধ প্রেম ও একগুঁয়ে স্বভাবেরই ফল। 2. আকর্ষণের শক্তি। গুরুদ্বারে জেদের পিছু নেওয়াকে গুরুর আশীর্বাদ মনে করা আসলে প্রেমের মোহে বুদ্ধিনাশের পরিচয় দেয়। 3. সামাজিক ও ধর্মীয় সংঘাত। দেশভাগের ট্র্যাজেডির উল্লেখ করে মা হরবিন্দরের সাবধানবাণী গল্পের সামাজিক প্রেক্ষাপটকে শক্তিশালী করেছে। 4. বোরখা ও খাঁচার পাখি। গোপনীয়তার নামে বোরখা তুলে দেওয়া আসলে তার স্বাধীনতার বিনাশের প্রতীক। বিছানায় পাশবিকতা ও স্যাডিজম রাশিলের জীবনের চরম ট্র্যাজেডিকে ফুটিয়ে তুলেছে। এই এপিসোড রাশিলের যন্ত্রণাকে প্রতিষ্ঠিত করে, যা অলকা ও বাণীর জন্য নতুন এক দায়িত্বের পথ খুলে দেয়। আবহ সঙ্গীত ও উপস্থাপনা। কণ্ঠস্বর। বাণীর, রাশিল কণ্ঠে শুরুতে আত্মবিশ্বাস ও জেদ থাকলেও শেষে বিষাদ ও যন্ত্রণার ছাপ থাকা প্রয়োজন। মায়ের কণ্ঠে উদ্বেগ ও জেদের, যুবকের কণ্ঠে শুরুতে মায়াবী ও পরে কঠোর সুর থাকা উচিত। এপিসোড 10 সমাপ্ত।